আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আলোচনা করব ইউনিট 4 লেসন 1 এর নেলসন ম্যান্ডেলাস স্টেটমেন্ট। এটা প্যাসেজটা যেহেতু অনেক বড়, এই জন্য এটা আমরা দুই পার্টে আলোচনা করব। আজকে হলো পার্ট 1। তোমরা জেনে থাকবে আমি কিন্তু সকল ভিডিওতেই প্যাসেজের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সেই জায়গার এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সব কিছু আমি দিয়ে দেই। ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে শুরু করছে আজকের প্যাসেজ, নেলসন ম্যান্ডেলাস স্টেটমেন্ট। তো প্রথমে স্টেটমেন্ট মানে হলো বক্তব্য, মানে নেলসন ম্যান্ডেলা আদালতে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। এটা হলো আন্তর্জাতিক মানের একটা বক্তব্য। তো সেই বক্তব্য আমরা আজকে পড়ে শোনাবো তোমাদেরকে। কি বলছে দেখো, উনি প্রথমেই এই যে ইনভার্টেড কমা, মানে ওনার বক্তব্য শুরু হচ্ছে, আই অ্যাম দ্য ফার্স্ট অ্যাকিউজড, আমি হলাম প্রথম অভিযুক্ত। আই হোল্ড আ ব্যাচেলর্স ডিগ্রি। ব্যাচেলর ডিগ্রি মানে হলো স্নাতক ডিগ্রি, আমরা আমাদের দেশে যেটাকে অনার্স বলি। ইন আর্টস মানে আর্টসে উনি ব্যাচেলর ডিগ্রি মানে অনার্স করেছেন। অ্যান্ড প্র্যাকটিসড অ্যাজ অ্যান অ্যাটর্নি, এবং অ্যাটর্নি হিসেবে তিনি চর্চা করেছেন ইন জোহানেসবার্গ ফর এ নাম্বার অফ ইয়ার্স, কয়েক বছর, ইন পার্টনারশিপ উইথ অলিভার ট্যাম্বো। তার মানে উনি বলছে উনি অলিভার ট্যাম্বোর সাথে পার্টনারশিপে বেশ কয়েক বছর ধরে জোহানেসবার্গে অ্যাটর্নি হিসেবে অনুশীলন করেছেন বা কাজ করেছেন। আই অ্যাম আ কনভিক্টেড প্রিজনার। কনভিক্টেড মানে হলো অভিযুক্ত, এই যে সিনোনিম দিয়েছি দেখো, কনডেমড অভিযুক্ত, প্রিজনার মানে হলো বন্দি, সার্ভিং ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে একজন অভিযুক্ত কারাবন্দী হয়ে আছি। কেন আমি অভিযুক্ত হয়েছি? কারণ বলছে লিভিং দ্য কান্ট্রি উইদাউট আ পারমিট, বিনা অনুমতিতে দেশ ত্যাগ করার জন্য, অ্যান্ড ফর ইনসাইটিং পিপল, এবং মানুষকে উদ্দীপ্ত করার কারণে, টু গো অন স্ট্রাইক অ্যাট দ্য এন্ড অফ মে 1961, 1961 সালের মে মাসের শেষের দিকে মানুষকে ধর্মঘটে যাওয়ার জন্য উদ্দীপ্ত করার কারণে। তার মানে তিনি যে 5 বছর ধরে এই যে কারাগারে আছেন অভিযুক্ত হিসেবে, এর কারণ হলো দুইটা। একটা হলো বিনা অনুমতিতে দেশ ত্যাগ করার কারণে, আর একটা হলো এই যে 1961 সালের মে মাসের শেষের দিকে মানুষকে ধর্মঘটে যাওয়ার জন্য উৎসাহিত করার কারণে, এই দুই কারণে। অ্যাট দ্য আউটসেট, এই কথাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটা দিয়ে এমসিকিউ আসবে। অ্যাট দ্য আউটসেট মানে শুরুতে, ঠিক আছে? অ্যাট দ্য আউটসেট মানে শুরুতে। আই ওয়ান্ট টু সে দ্যাট, একদম শুরুতে আমি বলতে চাই যে দ্য সাজেশন মেড বাই দ্য স্টেট, এই রাষ্ট্র যে প্রস্তাবনা বানিয়েছে, ইন ইটস ওপেনিং, এই প্রস্তাবনার শুরুতে, মানে আমাদের রাষ্ট্র যে প্রস্তাবনা বানিয়েছে সেই প্রস্তাবনার শুরুতে, দ্যাট দ্য স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা ইজ ইন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেনার্স, এই সাউথ আফ্রিকাতে যে সংগ্রাম চলছে এটা হলো বিদেশিদের অনুপ্রেরণায় চলছে, অর কমিউনিস্ট, অথবা কমিউনিস্টদের প্ররোচনায় এই আন্দোলনটা চলছে, ইজ হোলি ইনকারেক্ট, আর এই তথ্যটা সম্পূর্ণটা মিথ্যা। তার মানে উনি কী বললো, বলছে আমাদের রাষ্ট্র যে প্রস্তাবনা বানিয়েছে তার প্রথমেই বলেছে সাউথ আফ্রিকাতে যে আন্দোলন সংগ্রাম চলছে এটা সম্পূর্ণটা হলো কমিউনিস্ট বা বিদেশিদের প্ররোচনায় চলছে, কিন্তু এই প্রস্তাবনাটা হলো সম্পূর্ণটাই মিথ্যা। এটা নিশ্চিত করছে কে? নেলসন ম্যান্ডেলা। আই হ্যাভ ডান হোয়াট এভার আই ডিড, আমি যা করার তা করেছি, বোথ অ্যাজ ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাজ আ লিডার অফ মাই পিপল, আমার দেশের লোকের নেতা হিসেবে অথবা একজন সাধারণ মানে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আমার যা করার তা আমি করেছি, বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স ইন সাউথ আফ্রিকা, আর আমি যা করেছি এটা সাউথ আফ্রিকায় আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটার কারণে, অ্যান্ড মাই ওন প্রাউডলি ফেল্ট আফ্রিকান ব্যাকগ্রাউন্ড, এবং আমার নিজস্ব যে গর্বিত আফ্রিকান যে ব্যাকগ্রাউন্ড আছে, পটভূমি আছে, তার জন্য আমি এই কাজটা করেছি, নট বিকজ অফ হোয়াট এনি আউটসাইডার মাইট হ্যাভ সেড, অন্য বাইরের লোক বিদেশি কে কী বললো তার জন্য করি নাই। মানে আমি যে আন্দোলনটা করেছি এটা করেছি আমি একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে, আমার দেশের লোকের নেতা হিসেবে আমি এই কাজটা করেছি। সাউথ আফ্রিকায় আমার যে অভিজ্ঞতা হয়েছে তার কারণে, আমার দেশের প্রতি আমার যে গর্ব তার কারণে আমি এই কাজগুলো করেছি, কোনো বিদেশি লোকের উস্কানিতে আমি এই কাজটা করি নাই। ইন মাই ইয়ুথ ইন দ্য ট্রান্সকি,
মানে ট্রান্সক্রিতে আমার যৌবনকালে আই লিসেন টু দ্য এল্ডার্স অফ মাই ট্রাইব, আমার উপজাতির যারা বয়োজ্যেষ্ঠ ছিল, মুরব্বী ছিল, তাদের কাছ থেকে শুনতাম টেলিং স্টোরিজ, গল্প শুনতাম, অফ দ্য ওল্ড ডেজ, পুরাতন দিনের গল্প বলতে শুনতাম। মানে আমি আমার যৌবনকালে আমার উপজাতির যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে পুরাতন দিনের গল্প বলতে শুনতাম। অ্যামংস্ট দ্য টেলস দে রিলেটেড টু মি, তারা যে গল্প বলতো তার ভিতরে এই গল্পও ছিল, ওয়ার দোজ অফ ওয়ার্স ফট বাই আওয়ার অ্যানসেস্টরস, অ্যানসেস্টরস মানে পূর্বপুরুষ, ইন ডিফেন্স অফ দ্য ফাদারল্যান্ড। মানে তারা যে গল্পগুলো বলতো তার ভিতরে এই গল্পও ছিল যে আমার পূর্বপুরুষরা কিভাবে তাদের ফাদারল্যান্ড মানে পিতৃভূমি বা জন্মভূমি প্রতিরক্ষা করার জন্য কিভাবে বিভিন্ন ওয়ার যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের গল্পগুলো শুনেছিলাম। দ্য নেমস অফ ডিঙ্গানে অ্যান্ড বামাটা, হিন্সা হিন্সটা অ্যান্ড মাকানা, স্কুইন্থি অ্যান্ড ডালাসিল, মেশোসো অ্যান্ড শেখুখুনি ওয়ার প্রেজড অ্যাজ দ্য গ্লোরি অফ দ্য এন্টায়ার আফ্রিকান নেশন। মানে এই যে জাতিগুলোর নাম বলা হচ্ছে, এগুলো পুরো আফ্রিকান জাতির গর্ব হিসেবে তাদেরকে প্রশংসা করা হতো, এরা ছিল পুরো আফ্রিকান জাতির গর্ব। আমরা পরের পেজে চলে যাব এখন। আই হোপড দেন দ্যাট, আমি তখনই আশা করেছিলাম যে লাইফ মাইট অফার মি দ্য অপরচুনিটি, জীবন আমাকে সেই সুযোগটা দিবে, টু সার্ভ মাই পিপল, আমার দেশের লোককে সেবা করার, অ্যান্ড মেক মাই ওন হাম্বল কন্ট্রিবিউশন, এবং আমার বিনম্র অবদান রাখার, টু দেয়ার ফ্রিডম স্ট্রাগল, তাদের স্বাধীনতা সংগ্রামে। মানে আমি তখনই স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম যে জীবন হয়তো আমাকে এমন সুযোগ দিবে যে আমি আমার দেশের লোকের সেবা করতে পারবো, এবং এই দেশের লোকের যে স্বাধীনতার যে সংগ্রাম সেখানে আমি আমার অবদান রাখতে পারবো। দিস ইজ হোয়াট হ্যাজ মোটিভেটেড মি, আর এই জিনিসটাই আমাকে অনুপ্রাণিত করেছে, ইন অল, সর্বোপরি, দ্যাট আই হ্যাভ ডান ইন রিলেশন টু দ্য চার্জেস মেড এগেনস্ট মি ইন দ্য কেস। আর এই যে আমার নামে এই যে মামলা বা এই ক্ষেত্র, আমার যে অভিযোগগুলো আমার নামে করা হয়েছে, আমি যা করেছি সব এই কারণে করেছি। তার মানে বিষয়টা কি হলো, যে আমার নামে যে অভিযোগগুলো করা হয়েছে, আমি এই কাজগুলো করেছি, সেই কাজগুলো কেন করেছি, এই যে এই কারণে, এই এই বিষয়গুলোই আমাকে মোটিভেট করেছিল, আর সেই মোটিভেট করার কারণেই এই আমার অভিযুক্ত বিষয়গুলোই আমি করেছি। ইন দ্য স্টেটমেন্ট হুইচ আই অ্যাম অ্যাবাউট টু মেক, আমি এখন যে স্টেটমেন্ট বা সাক্ষ্যটা দিতে যাচ্ছি বা কথা বলতে যাচ্ছি, আই শ্যাল কারেক্ট সার্টেন ফলস ইমপ্রেশনস, আমি কিছু ভুল ধারণাকে সংশোধন করে দেব, হুইচ হ্যাভ বিন ক্রিয়েটেড বাই স্টেট উইটনেস, যেগুলো রাষ্ট্রপক্ষের সাক্ষী দ্বারা করা হয়েছে। মানে রাষ্ট্রপক্ষের সাক্ষী দ্বারা যে ধারণাগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোর কিছু ভুল আমি এখন ধরিয়ে দেব। দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ইন 1912, এএনসি 1912 সালে গঠিত হয়েছিল। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল 1912 সালে। কেন গঠিত হয়েছিল? টু ডিফেন্ড দ্য রাইটস অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষের জনগণের অধিকার সংরক্ষণ করার জন্য। হুইচ হ্যাড বিন সিরিয়াসলি কার্টেলড, যেটা মারাত্মকভাবে সংক্ষেপ করা হয়েছিল। কার্টেল মানে সংক্ষেপ করা হয়, যে রিডিউসড, আমি এখানে দিয়েছি সিনোনিমটা, বাই সাউথ আফ্রিকান অ্যাক্ট, দক্ষিণ আফ্রিকার আইন দ্বারা এগুলো মারাত্মকভাবে সংক্ষেপ করা হয়েছিল। অ্যান্ড হুইচ ওয়ার দেন বিং থ্রেটেন্ড, এবং এর যেটা ওই সময় হুমকির সম্মুখীন হয়েছিল, বাই দ্য নেটিভ ল্যান্ড অ্যাক্ট, মানে নেটিভ ল্যান্ড অ্যাক্ট, এটা একটা আইন, এই আইন দ্বারাও এটা হুমকির সম্মুখীন হয়েছিল। ফর 37 ইয়ার্স, 37 বছর ধরে, দ্যাট ইজ, তার মানে হলো আনটিল 1949, 1949 সাল পর্যন্ত, মানে 1912 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এরপর 37 বছর ধরে, তার মানে কত, 1949 সাল পর্যন্ত, ইট অ্যাডহেয়ার্ড স্ট্রিক্টলি টু আ কনস্টিটিউশনাল স্ট্রাগল, এই এএনসি মানে সংসদীয়
সংগ্রামের সাথে জড়িত ছিল, মানে কোনো তারা সহিংসতায় যায় নাই। ইট পুট ফরওয়ার্ড ডিমান্ডস অ্যান্ড রেজুলেশনস, এটা মানে এই এএনসি বিভিন্ন দাবি এবং আইনগুলোকে তুলে ধরতো। ইট সেন্ট ডেলিগেশনস টু দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে বিভিন্ন প্রতিনিধি পাঠাতো। ইন দ্য বিলিভ দ্যাট, এই বিশ্বাসে যে আফ্রিকান গ্রিভেন্সেস কুড বি সেটেলড, এই আফ্রিকান যত দুঃখ দুর্দশা বা অভিযোগ, গ্রিভেন্সেস মানে দুঃখ দুর্দশা হয়, অভিযোগ হয়, এ কুড বি সেটেলড সবগুলো মীমাংসা হবে থ্রু পিসফুল ডিসকাশন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে। অ্যান্ড দ্যাট আফ্রিকানস কুড অ্যাডভান্স গ্রাজুয়ালি টু ফুল পলিটিক্যাল রাইটস, এবং আফ্রিকানরা সম্পূর্ণ রাজনৈতিক অধিকারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। এই হিসেবে তারা অসহিংসভাবে তারা সাংবিধানিকভাবে আন্দোলন করে যাচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সিনোনিম দিয়ে দিয়েছি আরও বেশ কিছু শব্দের। পরের পেজে চলে আসছি। ইভেন আফটার 1949, এমন করে যে 37 বছর পর 1949 সালের পরেও দ্য এএনসি রিমেইন্ড ডিটারমাইন্ড, তারা বদ্ধপরিকর ছিল, সংকল্প ছিল টু অ্যাভয়েড ভায়োলেন্স, সহিংসতা এড়িয়ে যাওয়ার জন্য। অ্যাট দিস টাইম হাউএভার, যাই হোক এই সময়ে দেয়ার ওয়াজ এ চেঞ্জ ফ্রম দ্য স্ট্রিক্টলি কনস্টিটিউশনাল মিনস অফ প্রোটেস্ট, এই যে মানে যে সাংবিধানিক যে আমাদের পদ্ধতি ছিল সেইখানে কিছুটা একটা পরিবর্তন হয়েছিল। হুইচ হ্যাড বিন এমপ্লয়েড ইন দ্য পাস্ট, মানে পূর্বে যে নিয়মগুলো প্রচলিত ছিল সেখানে কিছুটা পরিবর্তন এসেছিল। পরিবর্তনটা কি? দ্য চেঞ্জ ওয়াজ এমবডিড ইন আ ডিসিশন, এই পরিবর্তনটা একটা সিদ্ধান্তে নেওয়া হয়েছিল। হুইচ ওয়াজ টেকেন টু প্রোটেস্ট এগেনস্ট অ্যাপাথাইড লেজিসলেশন, যেটা বর্ণবাদের আইনের বিরুদ্ধে করা হয়েছিল। বাই পিসফুল, এই আন্দোলনটা হবে শান্তিপূর্ণ বাট আনলফুল, বেআইনি। ডেমনস্ট্রেশনস এগেনস্ট সার্টেন লস, কিছু নির্দিষ্ট আইনের বিরুদ্ধে আন্দোলন হবে যেটা হবে শান্তিপূর্ণ কিন্তু বেআইনি। আর এটা কেন করা হয়েছিল? এই বর্ণবাদ আইনের বিরুদ্ধে করা হয়েছিল। পারসুয়েন্ট টু দিস পলিসি, আর এই পলিসির এই নীতির অনুসারী দ্য হিসাবে দ্য এএনসি লঞ্চড, এএনসি মানে যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, লঞ্চড দ্য ডিফায়েন্স ক্যাম্পেইন। ডিফায়েন্স মানে হলো বিরোধী, আর ক্যাম্পেইন মানে হলো অভিযান। ঠিক আছে, ডিফেন্স ক্যাম্পেইনটা তারা চালু করলো। ইন হুইচ, যেখানে আই ওয়াজ প্লেসড ইন দ্য চার্জ অফ ভলেন্টিয়ার্স, আমাকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে এএনসি একটা ডিফেন্স ক্যাম্পেইন চালু করেছে, সেখানে কি করা হয়েছিল? আমাকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছিল। দিস ক্যাম্পেইন ওয়াজ বেসড অন দ্য প্রিন্সিপালস অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, আর এই ক্যাম্পেইনটা ছিল একটা প্যাসিভ রেজিস্ট্যান্স। এখন প্যাসিভ রেজিস্ট্যান্সটা বলতে তোমাদেরকে আমরা কি বোঝাবো? নিষ্ক্রিয় প্রতিবাদ, মানে এখানে কোনো হানাহানি হবে না, কোনো সহিংসতা হবে না। তো এই ক্যাম্পেইনটা ছিল কোন নীতির উপর ভিত্তি করে? নিষ্ক্রিয় প্রতিবাদের ভিত্তিতে। মোর দ্যান 8,500 পিপল ডিফাইড অ্যাপারথাইড লস, আর এই বর্ণবাদ আইনটাকে প্রায় 8,500-এর বেশি লোক তারা অমান্য করেছিল। অ্যান্ড ওয়েন্ট টু জেল, এবং তারা জেলে গিয়েছিল। ইয়েট, কিন্তু দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স অফ ভায়োলেন্স, ইনস্ট্যান্স মানে উদাহরণ, কিন্তু এই যে এত লোকরে তারা জেলে নিল, কিন্তু এরপরেও একটা সিঙ্গেল কোনো উদাহরণ নেই অফ ভায়োলেন্স, সহিংসতার। ইন দ্য কোর্স অফ দিস ক্যাম্পেইন অন দ্য পার্ট অফ এনি ডিফায়ার, কোনো প্রতিবাদীর পক্ষ থেকে একটা সহিংসতার ঘটনারও কোনো উল্লেখ নাই। আই অ্যান্ড 19 colleagues were convicted for the role which we played in organizing the campaign, আর এই ক্যাম্পেইন পরিচালনা করার জন্য আমি সহ আরও 19 জন সহকর্মীকে অভিযুক্ত করা হয়েছিল। বাট আওয়ার সেন্টেন্সেস, এই সেন্টেন্স মানে কিন্তু বাক্য না, এই সেন্টেন্স মানে হলো দণ্ড, দণ্ড, ওয়ার সাসপেন্ডেড, কিন্তু আমাদের উপরে আনীত যে অভিযোগ বা দণ্ড এটা মানে মৌকুব করে দেওয়া হয়েছিল।
মেইনলি বিকজ এর প্রধান কারণ হলো দ্য জাজ ফাউন্ড দ্যাট বিচারক দেখেছিল দ্য ডিসিপ্লিন অ্যান্ড নন ভায়োলেন্স হ্যাড বিন স্ট্রেসড থ্রু আউট, সর্বোপরি অসহিংসতা এবং শৃঙ্খলা বজায় রাখা হয়েছিল, এই জন্য আমাদের দণ্ডটা তিনি মওকুফ করে দিয়েছিলেন। আমরা পরের একটা প্যারায় যাচ্ছি, গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ সট টু লেভেল অল ইটস অপোনেন্টস অ্যাজ কমিউনিস্ট। এই লাইনটা বেশ দারুণ একটা কথা, এটা সাধারণত বিভিন্ন স্বৈরশাসকরা করে থাকে। বলছে সরকার সবসময় তার বিরোধীদেরকে কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করতে চায়। ছট, হ্যাঁ, সবসময় একটা লেবেল দিতে চায় কি সে কমিউনিস্ট, যে বিপক্ষে চায় সে কমিউনিস্ট। তোমরা হয়তো বুঝতে পারছো এরকম বিভিন্ন দেশে হয়ে থাকে। দিস অ্যালিগেশন হ্যাজ বিন রিপিটেড ইন দ্য প্রেজেন্ট কেস, আর বর্তমান এই ক্ষেত্রেও এই অভিযোগটা বারবার করা হয়েছে। বাট অ্যাজ আই উইল শো, কিন্তু এখন আমি দেখাবো, দ্য এএনসি ইজ নট অ্যান্ড নেভার হ্যাজ বিন আ কমিউনিস্ট অর্গানাইজেশন। এএনসি তো কখনোই কমিউনিস্ট অর্গানাইজেশন ছিল না। ইন 1960 সালে দেয়ার ওয়াজ দ্য শুটিং অ্যাট শার্পভিল, শার্পভিলে গুলির ঘটনা ঘটেছিল, হুইচ রেজাল্টেড ইন দ্য প্রোক্লামেশন অফ আ স্টেট অফ এমার্জেন্সি, আর এই গুলির ঘটনার কারণে রাষ্ট্রীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য এএনসি অ্যাজ অ্যান আনলফুল অর্গানাইজেশন, এবং এএনসিকে একটা বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। মাই কলিগস অ্যান্ড আই, আফটার কেয়ারফুল কনসিডারেশন, আমি এবং আমার সহকর্মীরা খুব সূক্ষ্ম চিন্তাভাবনা বিবেচনার পরে ডিসাইডেড দ্যাট, সিদ্ধান্ত নিলাম যে উই উড নট অবে দিস ডিক্রি, আমরা এই হুকুম মানব না, কারণ তাদের সংগঠনকে বেআইনি করা হয়েছে, আমরা এটা মানব না। দ্য আফ্রিকান পিপল ওয়ার নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আফ্রিকার লোকজন তো সরকারের কোনো অংশ ছিল না। অ্যান্ড ডিড নট মেক দ্য লস, এবং আফ্রিকান লোকজন তো এই আইন তৈরি করতো না। বাই হুইচ দে ওয়ার গভর্নড, যে আইন দ্বারা তাদেরকে শাসন করা হতো। উই বিলিভড ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আমরা আন্তর্জাতিক মানবাধিকারের সেই ঘোষণাপত্রটাকে বিশ্বাস করি, দ্যাট যে দ্য উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছাই, শ্যাল বি দ্য বেসিস অফ দ্য অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, সরকারের কর্তৃত্বের মূল ভিত্তি হবে জনগণের ইচ্ছা। অ্যান্ড ফর আস, এবং আমাদের জন্য টু অ্যাকসেপ্ট দ্য ব্যানিং, এই যে নিষেধাজ্ঞা মেনে নেওয়া, ওয়াজ ইকুইভ্যালেন্ট টু অ্যাকসেপ্টিং দ্য সাইলেন্সিং অফ দ্য আফ্রিকানস ফর অল টাইম, এই সরকারের নিষেধাজ্ঞা মেনে নেওয়া মানে আফ্রিকানদেরকে সারা জীবনের জন্য চুপ করিয়ে দেওয়া হবে। দ্য এএনসি রিফিউজ টু ডিজলভ, সুতরাং এএনসি তাদেরকে বিলীন করে দেওয়ার থেকে বিরত রইল। বাট ইনস্টেড ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড, বরং তারা কি হলো, আন্ডারগ্রাউন্ডে চলে গেল, মানে গোপনে কাজ করতে তারা চলে গেল, গুপ্ত হয়ে গেল। সাম অফ দিস মে অ্যাপিয়ার রিলেভেন্ট টু দিস ট্রায়াল, হয়তোবা আজকের এই বিচারে, এই আদালতে এই কিছু কিছু কথাটাকে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, ইরিলেভেন্ট মনে হইতে পারে। ইনফ্যাক্ট মূলত আই বিলিভ, আমি বিশ্বাস করি, নান অফ ইট ইজ ইরিলেভেন্ট, আমি বিশ্বাস করি এই কোনোটা অপ্রাসঙ্গিক না। বিকজ, কারণ ইট উইল, আই হোপ, এনেবল দ্য কোর্ট টু অ্যাপ্রিসিয়েট দ্য অ্যাটিটিউড ইভেনচুয়ালি অ্যাডাপ্টেড বাই দ্য ভেরিয়াস পারসনস অ্যান্ড বডিজ কনসার্নড ইন দ্য ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, কারণ আমি বিশ্বাস করি এই যে ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, জাতীয় স্বাধীনতার আন্দোলনে যেসব ব্যক্তিরা, যেসব সংগঠনগুলো তাদেরকে যেই অ্যাটিটিউড মনোভাব দেখিয়েছে, সেটার জন্য এই কোর্ট প্রশংসা করতে বাধ্য হবে। হোয়েন আই ওয়েন্ট টু জেল ইন 1962, 1962 সালে আমি যখন জেলে গিয়েছিলাম, দ্য ডমিনেন্ট আইডিয়া ওয়াজ দ্যাট লস অফ লাইফ শুড বি অ্যাভয়েডেড, আমি তখন প্রধান ধারণা ছিল যে প্রাণহানি এড়াইতে হবে। আই নাও নো দ্যাট ওয়াজ স্টিল সো ইন 1963, এবং আমি এখনও জানি 1963 সালেও এই একই ধারণাই ছিল। আমরা আজকের মতো প্রায় শেষে চলে এসেছি। আই মাস্ট রিটার্ন টু জুন 1961, আমাকে অবশ্যই 1961 সালে জুনে ফিরে যেতে হবে। হোয়াট ওয়ার উই, আমরা কি ছিলাম, দ্য লিডার্স অফ আওয়ার পিপল টু ডু, মানে আমরা এই যে
জনগণের নেতাদের আমাদের কি করার ছিল? ওয়ার উই টু গিভ ইন টু দ্য শো অফ ফোর্স অ্যান্ড দ্য ইমপ্লাইড থ্রেট এগেনস্ট ফিউচার অ্যাকশন? আমাদের কি মানে বলছে আমাদের ওই সময় আর কি করার ছিল? আমরা কি আমাদের জনগণ নেতাদের কি করার ছিল? আমরা কি ওই শক্তির প্রদর্শন এবং ভবিষ্যতের কার্যক্রমের বিরুদ্ধে মানে হুকুমের প্রতি আত্মসমর্পণ করা আমাদেরকে উচিত ছিল? অর অথবা ওয়ার উই টু ফাইট ইট? অথবা এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করা উচিত ছিল? অ্যান্ড ইফ সো হাউ? আর তাই যদি হয় তাহলে কিভাবে? মানে আমাদের কি করা ছিল? এক হলো সরকারের শক্তির কাছে আমাদের মাথা নত করা উচিত ছিল এবং আমাদের ভবিষ্যৎকে বিসর্জন দেওয়া উচিত ছিল, নাকি আমাদের সংগ্রাম করা উচিত ছিল? আর তাই যদি হয় তাহলে এটা কিভাবে করা উচিত ছিল? উই হ্যাড নো ডাউট দ্যাট উই হ্যাড টু কন্টিনিউ টু দ্য ফাইট। আমাদের কোনো সন্দেহ ছিল না যে আমাদের সংগ্রাম চালিয়েই যেতে হবে। এনিথিং এলস উড হ্যাভ বিন অ্যাবজেক্ট সারেন্ডার। আর এই ছাড়া আমরা যদি অন্য কিছু করতাম তাহলে আমাদের শোষণীয় পরাজয় ছাড়া, আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার ছিল না। মানে আমরা যদি ফাইট না চালিয়ে যেতাম, আমাদের শোষণীয় আত্মসমর্পণ ছাড়া আর কিছু করার ছিল না। আওয়ার প্রবলেম ওয়াজ নট ওয়েদার টু ফাইট, মানে এই সংগ্রাম করাটা আমাদের এই সমস্যা ছিল না, বাট ওয়াজ হাউ টু কন্টিনিউ দ্য ফাইট। বরং এটাই ছিল যে সংগ্রামটা কীভাবে চালিয়ে যাব। উই অফ দ্য এএনসি হ্যাড অলওয়েজ স্টুড ফর আ নন রেশিয়াল ডেমোক্রেসি। আমরা এএনসির লোকজন সবসময় এই বর্ণবাদহীন মানে মানে অবর্ণবাদী ডেমোক্রেসির জন্যই আমরা সংগ্রাম করেছি। অ্যান্ড উই শ্রাঙ্ক ফ্রম এনি অ্যাকশন হুইচ মাইট ড্রাইভ দ্য রেসেস ফার্দার অ্যাপার্ট। এবং আমরা দেখেছি যদি কোনো কর্মকাণ্ড আমাদের জাতিগত বিদ্বেষ তৈরি করে, সেখান থেকে আমরা সরে এসেছি। দেন দে অলরেডি ওয়ার, মানে যাতে কোনো জাতিগত বিদ্বেষ আর না থাকে। বাট দ্য হার্ড ফ্যাক্টস ওয়ার দ্যাট 50 years অফ নন ভায়োলেন্স হ্যাড ব্রট দ্য আফ্রিকান পিপল নাথিং। কিন্তু এই 50 বছরের অসহিংস আন্দোলনটা আফ্রিকান পিপলদের জন্য কিছুই এনে দেয় নাই, বাট মোর অ্যান্ড মোর রিপ্রেসিভ লেজিসলেশন, বরং আরও বেশি দমনমূলক আইন অ্যান্ড ফিউয়ার রাইটস, আরও কম অধিকার। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা অনেকটুকু আলোচনা করেছি। এখন দেখো এখানে আমাদের এমসিকিউ দেওয়া আছে। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি আর ব্যাখ্যা দেব না। তোমরা এগুলো পড়ে নিতে পারো। আর পিডিএফটা আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। দেখো আমি অ্যান্সার সহ দিয়ে দিয়েছি এখানে। এরপরে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে বলবে, আমি ইনশাল্লাহ কমেন্টে ব্যাখ্যা দিয়ে দেবো। এবার দেখো এই যে ফ্লো চার্টটা দেখো আমি একটু বলি যে এই ফ্লো চার্ট, এখানে 3টা গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট দিয়েছি। যারা ফ্লো চার্ট লিখতে পারো না, এখানে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা নিয়মটা দেখে নিতে পারো। আর আশা করি যা পড়িয়েছি তোমরা এখন এই প্রশ্ন এবং অ্যান্সারটা দেখলে আশা করি বুঝতে পারবে। তো এরপরে দেখো আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছি এখানে। তো কোশ্চেনের পরে আমরা সামারি নিয়ে একটু কথা বলবো। দেখো এই যে সামারি, দেখো এখানে 3টা সামারি দিয়েছি। এই 3টা সামারি দেওয়ার কারণটা কি? আমাদের এই প্যাসেজে মূলত 3টে পার্ট আছে, ঠিক আছে? তো আমাদের পরীক্ষায় কিন্তু যে কোনো একটা পার্ট আসবে, ঠিক আছে? এই প্যাসেজটা কিন্তু অনেক বড়, তো পুরা প্যাসেজের কিন্তু একটা সামারি হয় না। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে প্রথম আহ, মনে করো যে প্যাসেজটা এই সামারিটা আছে, এটা কোথা থেকে আসলো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। একদম প্রথম থেকে এই যে আই অ্যাম দ্য ফার্স্ট অ্যাকিউজড, এখান থেকে এই যে স্টেট উইটনেস পর্যন্ত, এই পর্যন্ত প্যাসেজ এটা হলো একটা প্যারা বইয়ের। এটার সামারি হলো ওই যে 1 নম্বরটা। তারপরে এই যে দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফর্মড হয়েছিল, এখান থেকে এই যে থ্রু আউট পর্যন্ত, এটা হলো 2 নম্বরটা। আর এই যে গভর্নমেন্ট সবসময় যে কমিউনিস্ট বলে ট্যাগ দিতে চাইতো, হ্যাঁ, এখান থেকে শেষ হাউ পর্যন্ত, এই পর্যন্ত হলো আরেকটা প্যারা। এইটা দিল আমাদের 3টে সামারি, ঠিক আছে? সরি, এই যে আন্ডারগ্রাউন্ড পর্যন্ত। তো আমাদের এখানে 3টে সামারি আমরা দিয়েছি। আগামী যতটুকু বাকি আছে সেখান থেকে হয়তো বা আরও আমরা 2 থেকে 3টে সামারি দিতে পারবো। তোমরা একটু বইটা ধরে এই সামারিগুলো একটু পড়ে দেখবা যে আমি কোথা থেকে কোন লাইনটা নিয়ে কোন সামারিটা তৈরি করেছি। আর এটাই যে লিখতে হবে পরীক্ষায় এমন না,
তোমরা তোমার মতো মানে লিখতে পারো, বাট এখান থেকে একটু আইডিয়া নিতে পারো। তো আমি ভিডিওটা আজকে আর খুব বেশি বড় করব না। তো আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।